প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের পর্বটিতে আমরা জানবো কিভাবে ৩, ৪ ও ৫ ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে হয়। বর্গ বলতে বুঝি আমরা যে চতুর্ভুজের ৪টি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু ম্যাজিক বর্গের বিষয়টি একটু আলাদা। অর্থাৎ ম্যাজিক বর্গ বলতে বুঝি আমরা একটি বর্গক্ষেত্রের মতোই সংখ্যা সাজানোর একটি পদ্ধতি, যেখানে সংখ্যাগুলো এমনভাবে সাজানো হয় যাতে প্রতিটি সারি, প্রতিটি কলাম এবং প্রতিটি কর্ণের সংখ্যাগুলোর যোগফল সমান হয়। তো এই যোগফলকে আসলে ম্যাজিক ধ্রুবক বলা হয়, বা আসলে ম্যাজিক কনস্ট্যান্ট আসলে বলা হয়ে থাকে। তো আমরা প্রথমেই শুরু করব ৩ ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে আসলে গঠন করতে হয়। দেখো, আমি ৩ ক্রমের ম্যাজিক বর্গের জন্য একটি আসলে বর্গক্ষেত্র তৈরি করে নিয়েছি প্রথমে, এবং এই বর্গক্ষেত্রের আমাদের যেহেতু ৩ ক্রমের বলছে, তার মানে অর্থাৎ আমাদের দেখো যে প্রস্থ বরাবর ৩ ভাগে আসলে বিভক্ত করে নিতে হবে ঠিক এভাবে, এবং একইভাবে দৈর্ঘ্য বরাবরও ৩ ভাগে বিভক্ত করে নিতে হবে। তো দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যখন আমি ৩ ভাগে বিভক্ত করে নিই, তখন দেখো এখানে আমি ঘর সংখ্যা পেয়েছি কয়টি? ৯টি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এই ৯টি ঘর দেখো আমরা এখানে পেয়েছি। তো এই ৯টি ঘরের মধ্যে আমাদের ১ থেকে ৯ পর্যন্ত যে আসলে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো এমনভাবে স্থাপন করতে হবে যেন আমরা যেদিকে আসলে যোগ করি না কেন সংখ্যাগুলোকে, তাদের যোগফল যেন সমান হয়। তো মজার বিষয় হচ্ছে, আমাদের এখানে এই ৩ ক্রমের ম্যাজিক বর্গটি পূর্ণ করতে হলে আমাদের কর্নারের যে ঘরগুলো আছে, ৪টি যে ঘর আমরা দেখতে পাচ্ছি, এই ৪টি ঘরে আমরা ১ থেকে ৯ এর মধ্যে যে আসলে জোড় ডিজিটগুলো আছে, তাদেরকে এমন ভাবে আমাদের স্থাপন করতে হবে। তো আমরা প্রথম জোড় ডিজিট জানি যে ২, পরবর্তী দেখো ৪ আমি এখানে বসিয়েছি, পরবর্তী ৬ এবং হচ্ছে এখানে দেখো ৮ বসিয়েছি। অর্থাৎ জোড় ডিজিটগুলো আমি কর্নারের দিকে আসলে বসিয়েছি। এরপর আমাদের আগে থেকে জানতে হবে যে ৩ ক্রমের ম্যাজিক বর্গের আসলে যোগফল কত। তো আমরা জানি ৩ ক্রমের ম্যাজিক বর্গের যোগফল হচ্ছে কত? ১৫। তো এরপর আমরা এইদিকে যদি আসলে যোগ করি, দেখো ৬ আর ২ যোগ করলে কত হচ্ছে? ৮। যেহেতু আমাদের আসলে যোগফল ১৫ হতে হবে, তাহলে ৬ আর ২ যোগ করলে ৮ হয়ে যাচ্ছে। তাহলে ১৫ মিলাইতে লাগতেছে আমাদের কত? ৭। ফলে আমরা এখানে কি বসাবো? এই ঘরে ৭ বসাবো। একইভাবে আমরা যদি এই দিকেও যাই, তাহলে ২ আর ৪ যোগ করলে দেখো ৬ পেয়ে যাচ্ছি। তাহলে ১৫ হচ্ছে মিলাইতে আমাদের লাগতেছে ৯। তার মানে অর্থাৎ এই ঘরে আমাদের ৯ বসবে। একইভাবে ৪ আর ৮ যোগ করলে কত? ১২। তার মানে অর্থাৎ ১৫ মিলাইতে লাগতেছে ৩। তার মানে অর্থাৎ এই ঘরে দেখো আমাদের ৩ বসতেছে। এইদিকেও যদি আমরা খেয়াল করি, তাহলে ৮ আর ৬ যোগ করলে কত পাচ্ছি আমরা? ১৫। ৮ আর ৬ যোগ করলে আমরা দেখো ১৪ পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমাদের ১৫ মিলাইতে লাগতেছে ১। ফলে আমরা এখানে ১ ব্যবহার করব। এবং আমরা যদি এই কর্নার বরাবর যাই, যেহেতু আমাদের কর্নার বরাবরও আসলে সমষ্টি একই হতে হবে, কর্ণ বরাবর, তাহলে ৬ আর ৪ যোগ করলে কত? ১০। তাহলে ১৫ মিলাইতে লাগতেছে ৫। তার মানে ফলে আমাদের এখানে আসলে ৫ বসবে। তো ৯টি ঘরে দেখো আমাদের সংখ্যাগুলো আসলে বসানো শেষ। এবার আমরা যদি এগুলোকে সমষ্টি নির্ণয় করি, তাহলে ৮ আর ১ ৯, ৯ ৬ কত? ১৫। এদিকে দেখো আমরা যোগ করে ১৫ পেয়েছি। আবার যদি আমরা এইদিকেও যোগ করি এই ৩টি সংখ্যা, তাহলে দেখো ৫ ৩ ৮ ৮ ৭ কত? ১৫। দেখো ১৫ হয়েছে। একইভাবে এই কর্নার বরাবর যোগ করলে দেখো তাও আমরা ১৫ পেয়ে যাচ্ছি। এইদিকে যদি আমরা যোগ করি তাও দেখো ১৫, বা এইদিকে যোগ করলে দেখো ১৫। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আসলে ১৫ পেয়ে যাচ্ছি। তো এটির নামই আসলে ম্যাজিক বর্গ। তো এরপর আমরা ৪ ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করব। তো ৪ ক্রমের যেহেতু বলছে, তা আমরা এখানে দেখো একটি বর্গক্ষেত্র নিয়েছি। তাহলে 4 ক্রমের হওয়ার কারণে দেখো দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর ৪ ভাগে আসলে বিভক্ত করেছি। করার পর আমরা ঘর সংখ্যা পেয়েছি ১৬টি। তো এই ১৬টি ঘরে আমরা ১ থেকে ১৬ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এমনভাবে স্থাপন করব যেন আসলে যেদিকে যাই না কেন তাদের সমষ্টি যেন কি হয়? একই হয়। তো ঠিক পূর্বের নিয়মের মতোই। তো এখানে দেখো আমি আসলে হিসাবটি একটু আলাদা, তাই আমি প্রথম দেখো এখানে সুবিধার্থে ২টি ঘর আসলে করে নিয়েছি। এখানে দেখো একটি বর্গ করে নিয়েছি, এখানে একটি বর্গ করে নিয়েছি। ধরে নিলাম এটি প্রথম, আর এটি হচ্ছে কত? দ্বিতীয়। তো প্রথম যে চিত্রটি আছে সেখানে আমি দেখো যে ১ থেকে ১৬ পর্যন্ত সংখ্যাগুলো একদম ধারাবাহিকভাবে আসলে বসিয়েছি। অর্থাৎ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ এভাবে দেখো ১৬ পর্যন্ত বসিয়েছি। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমি প্রথম থেকে দেখো এখানে যেখান থেকে ১ শুরু করেছি, দ্বিতীয় ক্ষেত্রে দেখো তার উল্টো দিক থেকে আমি দেখো ১ লিখেছি, তারপর ২ বা ৩ ৪ ৫ এভাবে আমি পর্যায়ক্রমে দিয়েছি। তো এরপর যে কাজটি করতে হবে আমরা আমাদের, অর্থাৎ আমরা এখানে এই যে প্রথম চিত্রটি আছে, এখানে আমরা ঠিক এই জায়গাটাকে আসলে কেন্দ্র বিন্দু আসলে ধরবো, এবং এখান থেকে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। তো বৃত্তের যে বিষয়টি, এখানে আমি যেহেতু হাতে করতেছি, যার কারণে আমার আসলে বৃত্তটি খুব ভালোভাবে আসলে হচ্ছে অঙ্কন হবে না। তোমরা চাইলে আসলে কম্পাসের সাহায্যে সেটি করতে পারো। তো বৃত্তটি যখন আমরা অঙ্কন করব, তখন দেখা যায় আমাদের যে ব্যাসার্ধটি, আমাদের যে আসলে পরিধিটি আছে, সে পরিধিটি ঠিক এভাবে আসলে পর্যায়ক্রমে কিন্তু চলে আসবে। তো
তো এভাবে আসলে কিন্তু পর্যায়ক্রমে চলে আসবে। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রেও আমরা তাই করব। তাহলে এখানে এটিকে কেন্দ্রবিন্দু আমরা ধরলাম, ধরার পর ঠিক বৃত্তটি একইভাবে অঙ্কন করার চেষ্টা করব আমরা। তো অর্থাৎ আমাদের ঠিক এইভাবেই কিন্তু বৃত্তটি চলে আসবে। তোমরা আসলে কম্পাসের সাহায্যে সেটি চাইলে করে নিতে পারো। এরপর দেখো বৃত্ত অঙ্কন করার পর আমরা প্রথম চিত্রের দিকে লক্ষ্য রাখবো যে বৃত্তের পরিধিটি যে ঘরগুলোকে স্পর্শ করেছে সেই ঘরগুলোর সংখ্যাগুলো আমরা এখানে লিখে ফেলবো। তার মানে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো ২ এবং ৩ এই ঘরটিকে স্পর্শ করেছে। ফলে আমরা এখানে কি ২ এবং ৩টাকে এখানে লিখে নেব। তো আমরা যেখানে আছে দেখো সেখানে আমি কিন্তু লিখেছি। ২ দেখো দ্বিতীয় ঘরে আছে, দ্বিতীয় ঘরে লিখেছি। ৩ তৃতীয় ঘরে আছে, তৃতীয় ঘরে আমি লিখেছি। এরপর দেখো এখানে ৫কে স্পর্শ করেছে, ৯কে স্পর্শ করেছে। ফলে আমি এখানে দেখো ৫ লিখলাম, একইভাবে ৯ লিখলাম। এরপর দেখো এখানে ৮ বা ১২কে স্পর্শ করেছে। ফলে আমি এখানে ৮ লিখলাম, ১২ লিখলাম। এরপর ১৪, ১৫, তার মানে ১৪, ১৫ আমরা লিখব। এরপর হচ্ছে দ্বিতীয় ঘরে চলে যাব। তো দ্বিতীয় ঘরে দেখব যে দ্বিতীয় বৃত্তের পরিধি যে ঘরগুলোকে স্পর্শ করেছে সেই ঘরগুলোর ডিজিট আমরা বাদ দিব। বাদ দিয়ে বাকি যেগুলোকে স্পর্শ করেনি সেই ডিজিটগুলো নেব আমরা। তার মানে দেখতে পাচ্ছি আমরা এখানে ১৬কে স্পর্শ করে নেই। ফলে দেখো ১৬ প্রথমে আছে, প্রথমে লিখলাম। এবার ১৩কে দেখো স্পর্শ করে নেই। তারপর মাঝে দেখো ১১, ৭, ৬, ১০ এগুলোকে কিন্তু স্পর্শ করে নেই। তাহলে আমরা সেগুলো এখানে লিখে নেব। তারপর হচ্ছে দেখো এখানে ৬, এরপর দেখো এই কর্নারে দেখো ৪কে স্পর্শ করে নেই এবং এই কর্নারে দেখো যে ১কে স্পর্শ করে নেই। তো কথা হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ঘরে অর্থাৎ প্রথমে যে ঘরগুলোকে স্পর্শ করেছে সেই সংখ্যাগুলো লিখেছি এবং দ্বিতীয়তে যে ঘরগুলোকে স্পর্শ করে নাই সেই সংখ্যাগুলো আমরা লিখে নিয়েছি। তো দেখো আমরা সম্পূর্ণ ঘরগুলোকে আসলে পূরণ করতে পেরেছি। এরপর আমরা সমষ্টি নির্ণয় করব। তাহলে ১ আর দেখো ১৫, ১৬ হয়। ১৬ আর হচ্ছে কত ১৪, কত হচ্ছে ৩০, ৩০ আর ৪ দেখো যোগ করলে কত ৩৪ পেয়ে যাচ্ছি। তো আমরা এইদিকে যখন যোগ করলাম ৩৪ পাইলাম, দেখো এই ঘরে যোগ করব একইভাবে ৩৪ পেয়ে যাব। এইদিকে যোগ করব ৩৪ পেয়ে যাব। তারপর দেখো এইদিকে কর্ণ বরাবর যোগ করব, তাও আমরা ৩৪ পেয়ে যাব। বা এইদিকে যখন যোগ করব তাও ৩৪, অর্থাৎ যেদিকে যোগ করি না কেন আমরা সমষ্টি কিন্তু কি পেয়ে যাব ৩৪ পেয়ে যাব। তো এটি ছিল আসলে ৪ ক্রমের ম্যাজিক বর্গ। তো এখান থেকে বহু নির্বাচনে যে প্রশ্নটি আসে অর্থাৎ ৪ ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি কত অর্থাৎ ৩৪, বা আমরা বলতে পারি ৪ ক্রমের ম্যাজিক বর্গের ঘর সংখ্যা কয়টি অর্থাৎ আমরা জানি যে কত ৪ ৪ ১৬টি। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপর দেখো ৫ ক্রমের ম্যাজিক বর্গ সম্পর্কে আমরা আলোচনা করব। তো ৫ ক্রমের ম্যাজিক বর্গে দেখো দৈর্ঘ্য প্রস্থ বরাবর দেখো ৫টি অংশে বিভক্ত করা হয়েছে এবং ঘর সংখ্যা কিন্তু আমাদের চলে আসছে কত ২৫টি। তার মানে যেহেতু ঘর সংখ্যা ২৫টি অর্থাৎ ৫ ক্রমের ম্যাজিক বর্গে আমাদের ১ থেকে ২৫ পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো সেগুলো কিন্তু এখানে বসাতে হবে। তো এই ৫ ক্রমের ম্যাজিক বর্গটিও একটি ব্যতিক্রম, অর্থাৎ আমাদের এখানে আছে সংখ্যা পদ্ধতি বসানোর নিয়মটা একটু আলাদা। আমরা প্রথমে ঠিক এই মাঝের যে ঘরটি এখানে আসলে আমরা ১ বসাবো, অর্থাৎ প্রথম যে সংখ্যা ১ সেটি আমরা এখানে বসাবো এবং এরপর যে কাজটি করব ১-এর পরবর্তী যে সংখ্যা ২ এই ২টি হচ্ছে কোথায় বসবে। তো ২ হচ্ছে ঠিক ১ যে ঘরে বসেছে তার কর্ণ বরাবর যে ঘরটি থাকবে সেই ঘরে কিন্তু আমাদের ২কে বসাতে হবে, অর্থাৎ কর্ণ বরাবর ঘর কিন্তু এখানে থাকার কথা, অর্থাৎ এখানে ২ বসার কথা। কিন্তু এখানে যেহেতু কোনো ঘর নাই তখন আমাদের খেয়াল রাখতে হবে যে তার নিচের দিকে কোনো ঘর ফাঁকা আছে কিনা, অর্থাৎ ওই সারির নিচের দিকে দেখব আমরা। তো নিচের দিকে দেখো আছে কি নিচের দিকে শেষ প্রান্তের যে ঘরটি সেখানে কিন্তু আসলে ২ বসবে। কিন্তু যদি নিচের দিকে কোনো ঘর ফাঁকা না থাকে তখন কোন দিকে দেখব আমরা, বাম দিকে তাকাবো। বাম দিকে দেখো শেষ প্রান্তে কোনো ঘর ফাঁকা আছে কিনা সেখানে আমরা আসলে ২কে বসাবো। কিন্তু দেখো এখানে যে বাম দিকের ঘর কোনো আসলে নাই, না থাকার কারণে আমরা কি করব ২কে ঠিক নিচের দিকে আসলে বসাবো। তাহলে দেখো ২ এখানে কিন্তু বসে যাচ্ছে। তো এরপর ২-এর পরবর্তী সংখ্যা ৩। তো মাথায় রাখতে হবে প্রতি ক্ষেত্রে পরবর্তী সংখ্যাগুলো কর্ণ বরাবর যে ঘরটি থাকবে সেই ঘরটিতে আসলে বসবে। তো ২-এর পরবর্তী কর্ণ বরাবর ঘর দেখো ৩ এখানে বসার কথা, তাহলে এখানে ফাঁকা আছে। তাহলে ৩-এর পরবর্তী সংখ্যা ৪, ৪ এখানে বসার কথা, এখানে দেখো কোনো ঘর ফাঁকা নেই। তাহলে আমরা নিচের দিকে তাকাই, নিচে কোনো ঘর ফাঁকা নেই মানে কি বাম দিকে তাকাতে হবে। তাহলে বামে দেখো শেষ প্রান্তে আমাদের আসতে হবে, ৪ এখানে বসবে। তো ৪-এর পরবর্তী সংখ্যা কর্ণ বরাবর দেখো ঠিক চলে যাবে, অর্থাৎ ৫ এখানে বসলো। তাহলে ৫-এর পরবর্তী সংখ্যা দেখো ৬, ৬ কিন্তু এই যে ঠিক এখানে বসার কথা, কিন্তু এখানে দেখো কোনো ঘর ফাঁকা নাই। তাহলে যেহেতু এখানে কোনো ঘর ফাঁকা নাই তখন মাথায় রাখতে হবে যে কর্ণ বরাবর কোনো ঘর ফাঁকা না থাকলে আমরা ওই পরবর্তী সংখ্যাটি ওই ঘরের নিচেই বসাবো, তার মানে অর্থাৎ ৫-এর নিচেই ৬ বসবে। তো একইভাবে ৬-এর পরবর্তী সংখ্যা কর্ণ বরাবর ৭ এখানে,
7-এর পর 8 কর্ণ বরাবর এখানে। তো 8-এর পরবর্তী সংখ্যা 9, 9 কর্ণ বরাবর যদি আমরা দেখি, দেখো এখানে কিন্তু 9 বসার কথা। কিন্তু 9 এখানে আসলে কোনো জায়গা নেই, অর্থাৎ কোনো ঘর নাই। তখন আমরা আসলে নিচের দিকে তাকাবো। তাহলে নিচের শেষ প্রান্তে কিন্তু তখন বসে যাবে। তাহলে নিচের শেষ প্রান্ত মানে কি এখানে? অর্থাৎ এখানে কিন্তু 9 বসে যাচ্ছে। 9 এর পরবর্তী সংখ্যা দেখো 10, 10 এখানে হওয়ার কথা কর্ণ বরাবর। তাহলে এখানে কোনো দেখো যে জায়গা নেই। তাহলে নিচের দিকে তাকাই, নিচে দেখো কোনো ঘর নাই মানে কি বাম দিকে যাবে। তাহলে বামের শেষ প্রান্ত কোথায়? এখানে। তাহলে 10 এখানে বসে যাচ্ছে। তো 10-এর পরবর্তী সংখ্যা কিন্তু 11। দেখো কর্ণ বরাবর কোনো জায়গা না থাকার কারণে কি বলছি যে তার নিচেই বসবে। তার মানে নিচে বলতে কথা হয় এখানে 11। তাহলে 11 পরবর্তী সংখ্যা কর্ণ বরাবর 12 এখানে। একইভাবে 12-র পরবর্তী সংখ্যা কর্ণ বরাবর 13 এখানে। 13-র পরবর্তী সংখ্যা 14 হচ্ছে এখানে এবং 14-র পরবর্তী সংখ্যা 15 ঠিক এখানে বসে যাচ্ছে। তো এরপর দেখো 15-র পরবর্তী সংখ্যা হচ্ছে 16, 16 কিন্তু এখানে বসার কথা। এখানে দেখো কোনো আসলে সংখ্যা বা এবং ঘর ফাঁকা নেই। তখন কিন্তু কি করব যে আমরা বামে দেখব। দেখো বামেও জায়গা নেই এবং নিচের দিকেও জায়গা নেই। তখন মাথায় রাখতে হবে যখন হচ্ছে কি বামে বা হচ্ছে নিচের দিকে কোনো জায়গা না থাকবে তখন কিন্তু আসলে তার নিচের দিকেই বসবে। অর্থাৎ ওই সংখ্যার নিচেই 16 কিন্তু বসে যাবে। অর্থাৎ 16 কিন্তু এখানে বসে যাবে। তো 16-র পরবর্তী সংখ্যা হচ্ছে 17, 17 দেখো এখানে বসার কথা। এখানে কোনো ঘর ফাঁকা নেই মানে কি নিচের দিকে দেখব। নিচে জায়গা নেই মানে কি বামে যাবে। তাহলে বামের কর্নার হচ্ছে ঠিক এখানে দেখো শেষ প্রান্ত এখানে। এখানে বসে যাচ্ছে 17। 17 পরবর্তী সংখ্যা দেখো 18 এখানে বসার কথা। এখানে কোনো ঘর নাই মানে কি আমরা আছে কি করব নিচের দিকে তাকাবো অথবা বামে। দেখো বামে কোনো জায়গা নেই মানে অর্থাৎ নিচের দিকে নেমে যাবে। তাহলে নিচের শেষ প্রান্ত, শেষ প্রান্ত কোথায়? ঠিক এখানে 18 বসে যাচ্ছে। 18-র পরবর্তী সংখ্যা হচ্ছে দেখো 19 এখানে। 19-এর পরবর্তী একইভাবে 20 কর্ণ বরাবর। 20-এর পরবর্তী দেখো 21 এখানে বসার কথা, কোনো ঘর ফাঁকা না থাকার মানে তার নিচেই বসে যাবে। তাহলে আমরা জানি ঘর ফাঁকা না থাকলে তার নিচের ঘরটাতেই আসলে ওই ডিজিটকে বসাতে হয়। তাহলে 20-এর পরবর্তী ডিজিট হচ্ছে 21 এখানে দেখো বসে যাচ্ছে। 21-এর পরবর্তী সংখ্যা দেখো 22 এখানে কর্ণ বরাবর। 22-এর পরবর্তী দেখো 23 এখানে বসার কথা, কিন্তু এখানে কোনো ঘর নাই। তার মানে নিচের দিকে তাকাই, দেখো নিচে কোনো জায়গা নেই। নিচে না থাকা মানে কি দেখো বামের দিকে তাকাতে হবে। দেখো বামে ঠিক এখানে ফাঁকা আছে, অর্থাৎ এখানে আমরা আসলে বসালাম। 23-এর পরবর্তী সংখ্যা দেখো কর্ণ বরাবর 24 এখানে বসে যাচ্ছে এবং 24-এর পরবর্তী সংখ্যা কর্ণ বরাবর দেখো 25 এখানে বসার কথা। এখানে কোনো ফাঁকা নাই মানে নিচের দিকে তাকাতে হবে। দেখো নিচের দিকে আসলে আমাদের ঘর একটি ফাঁকা আছে, অর্থাৎ এখানে 25 বসে যাচ্ছে। তো এইভাবে আমরা পর্যায়ক্রমে দেখো অর্থাৎ কর্ণ বরাবর আসলে সংখ্যাগুলো কিন্তু আমরা এখানে বসাতে পেরেছি। তো দেখো 1 থেকে 25 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যাকে আমি এখানে আসলে বসিয়েছি। এরপর যে কাজকে দেখো যেহেতু আমাদের আসলে সবগুলো ঘরে পূরণ হয়ে গেছে, তো আমরা এবার যদি আসলে যোগফল নির্ণয় করি, তার মানে অর্থাৎ এইদিকে যখন আমরা সবগুলো সংখ্যা যোগ করব তখন কিন্তু আমরা কত পেয়ে যাচ্ছি? 65 পেয়ে যাচ্ছি। এবং একইভাবে এইদিকে যোগ করলে আমরা 65 পেয়ে যাব, বা প্রতি ক্ষেত্রে দেখো আমরা যদি আসলে যোগ করি তাহলে 65 কিন্তু পেয়ে যাচ্ছি। যেদিকে আসলে যোগ করি না কেন, কর্ণ বরাবর বা যে কোনো সাইডে যোগ করি, তার মানে সর্বদাই আমরা আসলে 65 পেয়ে যাবো। তোমরা এগুলো আসলে চাইলে ক্যালকুলেটর দিয়ে গণনা করে দেখে নিতে পারো। তো এখান থেকে যে প্রশ্নটি আসে অর্থাৎ বহু নির্বাচনী, অর্থাৎ 5 ক্রমের ম্যাজিক বর্গে বর্গ সংখ্যা কয়টি? অর্থাৎ 25টি। এবং হচ্ছে ম্যাজিক বর্গের সমষ্টি কত? তার মানে অর্থাৎ আমরা জানি সমষ্টি হচ্ছে কত? 25। তো এইভাবে আসলে আমরা খুব সহজেই ম্যাজিক বর্গগুলো নির্ণয় করতে পারি। তবে এখানে আরেকটু কথা, যে কখনো যদি আমাকে 6 ক্রমের, 7 ক্রমের বা আরও আসলে বেশি ক্রমের ম্যাজিক বর্গ আসলে আমাদের নির্ণয় করতে বলে, অর্থাৎ আমাদের তখন তাদের সমষ্টি কত হবে সেটি যদি আমাদের কখনো বের করতে বলে, তখন সূত্রটি হচ্ছে আমাদের এরকম যে দেখো যে ক ইন্টু আবার ক একইভাবে এবং এর সাথে যোগ 1, তারপর হচ্ছে ভাগ কত? 2। এই সূত্রের মাধ্যমে যে কোনো ম্যাজিক বর্গের সমষ্টিগত সেটি আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। তো দেখো আমাকে যদি কখনো বলা হয় যে আমি 5 ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টিগত, অর্থাৎ এটিকে যদি নির্ণয় করতে বলা হয়, আমি সূত্রের সাহায্যে সেটি আসলে প্রমাণ করে দিচ্ছি। তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গের কথা বলছে, অর্থাৎ ক এর মান কত? 5। তাহলে ক এর জায়গায় দেখো 5 বসালাম। একইভাবে এখানেও 5, একইভাবে 5 যোগ কত? 1 এবং হচ্ছে ভাগ দেব 2। তো এরপর আমরা নিয়ম অনুযায়ী জানি বন্ধনীর ভেতরে কাজাই করতে হয়, অর্থাৎ 5 5 গুণ করলে কত? 25। 25-এর সাথে 1 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত? 26। তো আমি সেটি এখানে লিখে দিচ্ছি। তাহলে 5 গুণন কত? 25 আর 1 26 হয়ে যাচ্ছে। আর নিচে কত থাকলো? 2। তাহলে 2 দ্বারা যদি 26কে ভাগ করে কত পেয়ে যাচ্ছি? 13। তাহলে 5 13 আমরা পেয়ে যাচ্ছি কত? 65। তো দেখো আমরা যখন আসলে ম্যাজিক বর্গ গঠন করলাম তখন এর সমষ্টি দেখো 65 পেয়েছি, এবং সূত্রের সাহায্যে 5 ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি কত সেটিও কিন্তু আমরা 65 পেয়েছি এখানে। তো আমরা চাইলে যে কোনো আসলে ম্যাজিক বর্গ আমরা সমষ্টি কত হয় সেটি আমরা নির্ণয় করতে পারবো। তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি। পরবর্তী পর্বগুলো ধারাবাহিকভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।